ধ্বংসের ৩৩ বছর পর আবারও ভারতের মাটিতেই বানানো হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ। খেপে কি বলল মোদির দল, সেখানে কি দাঙ্গা ছড়াবে? আরেকটি যুদ্ধ এবার বন্ধ হচ্ছে। আশা ট্রাম্পের রাশিয়ার কাছে কি নিজ ভূমি ছেড়ে দেবে ইউক্রেন? পুতিনের কাছে কি হারল পশ্চিমারা? ইঞ্জিন বন্ধ থাকলেও চলে গাড়ি, রাস্তায় পানি ঢেলে দিলে তা বেয়ে উপরে উঠে যায় কিভাবে? সৌদির মদিনার রহস্যময় সে শহরে কি জিন থাকে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ধ্বংসের ৩৩ বছর পর আবারও ভারতের মাটিতেই বানানো হচ্ছে অযোধ্যায় মুসলিমদের ঐতিহাসিক বাবরি মসজিদটি। এরই মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, আসছে ৬ ডিসেম্বর ঠিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্থাপন করা হবে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। এই ঘোষণায় ভারত জুড়ে তৈরি হয়েছে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া। বিশেষ করে হিন্দুত্ববাদী দলগুলো ও ক্ষমতাসীন বিজেপি এতে ব্যাপক জুটেছে। তাদের অভিযোগ, ভোট আদায় এমন কৌশল নিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ভারতে কি আবারও সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিবে? বিস্তারিত শাহরিয়ার রহমান সানির ডেস্ক রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে আগামী ৬ সেপ্টেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ দিনটি নির্ধারিত হয়েছে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী অনুযায়ী। এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হুমায়ুন কবিরের এই মন্তব্যকে তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাদের মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করেছেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। হুমায়ুন কবির এবং তৃণমূল নেতারা ভোট ব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। বিধায়ক হুমায়ুন কবিরের মতে, মসজিদ নির্মাণে প্রায় ৩ বছর সময় লাগবে এবং বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে অংশ নেবেন। অন্যদিকে কংগ্রেস নেতারা বিতর্ককে অযথা মনে করছেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, যদি কেউ মসজিদ তৈরি করতে চায় এতে বিতর্কের কিছু নেই। বাবরের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুত যোগ করেন, যে কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ নির্মাণ করতে পারে, এটি তাদের অধিকার। বিতর্ক তৈরি করা ঠিক নয়। এই ঘটনায় ধর্মীয় মহল থেকেও ব্যাখ্যা এসেছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি জানান, যে স্থানে একবার মসজিদ তৈরি হয় তা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবে থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ থাকলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনো কমবে না। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শাহরিয়ার রহমান সানি, বাংলা ভিশন। এদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ এক সময় ভারতের অংশ ছিল দাবি করে আবারও ভারতের সাথে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এই বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে উত্তেজনা বেড়েছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। রাজনাথ সিং এর এই বক্তব্যকে এক ধরনের বিভ্রম ও হিন্দুত্ববাদী আচরণ আখ্যা দিয়ে সতর্ক করে দিয়েছে পাকিস্তান। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ১৯৪৭ সালের আগে সিন্ধু প্রদেশ অবিভক্ত ভারতের অংশ ছিল। দেশভাগের কারণে তা পাকিস্তানে চলে যায়। তবে এই সীমান্ত বদলে গিয়ে যে কোনো দিন সিন্ধু প্রদেশ আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এই উস্কানিমূলক বক্তব্য ভারত পাকিস্তান উত্তেজনা আবারও উস্কে দিতে পারে এমন আশঙ্কা দানা বাঁধছে। এনডিটিভি ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ২৩ নভেম্বর রাজধানী দিল্লিতে আয়োজিত সিন্ধি সমাজ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, বর্তমানে সিন্ধু প্রদেশ ভারতের অংশ না হলেও সভ্যতাগত ঐতিহ্যের দিক থেকে এটি একসময় ভারতেরই অংশ ছিল এবং ভারতেরই অংশ থাকবে। ভূরাজনৈতিক সীমান্ত কখনোই চূড়ান্ত বা স্থায়ী নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন,
আজ সিন্ধু ভূখণ্ড ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সীমান্ত বদলায়। কাল পরশুই হয়তো সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভাজনের এত দশক পরও সিন্ধুর অনেক হিন্দু তা মেনে নিতে পারেননি। এরপর আদবানির উদ্ধৃতি থেকে রাজনাথ বলেন, হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র মনে করে। অনেক মুসলমানও বিশ্বাস করেন সিন্ধুর পানি মক্কার জমজমের পানির মতোই পবিত্র। সিন্ধুর মানুষ পৃথিবীর যেখানেই থাকুক সব সময় ভারতেরই অংশ, বলেন তিনি। একই অনুষ্ঠানে কাশ্মীর নিয়েও বিতর্কিত মন্তব্য করেন রাজনাথ। বলেন, মে মাসে অপারেশন সিঁদুর চালানোর সময় ভারতের উচিত ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেয়া। শুধু রাজনাথ নন, সে সময় অনেক ভারতীয়ই এমন মত পোষণ করেছিলেন। তাদের মতে ভারতের উচিত ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে অগ্রসর হওয়া এবং নিজেদের ভূখণ্ড পুনর্দখল করা। এদিকে রাজনাথের এই বক্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া এসেছে পাকিস্তানের দিক থেকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ধরনের কথাবার্তাকে মহাবিভ্রম ও হিন্দুত্ববাদী আগ্রাসী মানসিকতা বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে এমন বক্তব্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করছে তারা। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশ সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর ভ্রান্ত ও বিপজ্জনকভাবে সংশোধনবাদী মন্তব্যের কঠোর নিন্দা জানাই আমরা। এ ধরনের বক্তব্য একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতা প্রকাশ করে, যা প্রতিষ্ঠিত বাস্তবতাকে চ্যালেঞ্জ জানায় এবং আন্তর্জাতিক আইন স্বীকৃত সীমান্তের অখণ্ডতা ও রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে লঙ্ঘন করে। ভারতীয় রাজনীতিকদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পাকিস্তান আরও বলেছে, ভারত যেন এমন উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকে যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। ভারতের উচিত নিজ নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় মনোযোগ দেয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানো নিয়ে চরম কূটনৈতিক চাপে রয়েছে পাকিস্তান। ট্রাম্পের প্রস্তাব, আরব জোটের আগ্রহ, অর্থনৈতিক সংকট সব মিলিয়ে সিদ্ধান্তটা পাকিস্তানের জন্য হয়ে উঠেছে গভীর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি। এতে করে ঝুঁকিতে পড়বে পাক সেনাদের জীবন। ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাঠিয়ে কি বিপদ হতে পারে পাকিস্তানের? মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাঠিয়ে কি বিপদে পড়তে পারে পাকিস্তান? এমন আশঙ্কায় ক্রমেই ঘোলাটে হচ্ছে ফিলিস্তিনের বাসিন্দাদের ভাগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইডিএফ নিয়ে যুক্তরাষ্ট্রের পুরোদস্তর সমর্থন, সৌদি, জর্ডান, মিশরের আগ্রহ, আরব জোটের চাপ সব মিলিয়ে পাকিস্তানের উপর চলছে তীব্র কূটনৈতিক টান। তবে এই বাহিনীতে সেনা দেওয়ার প্রশ্নটি পাকিস্তানের জন্য শুধু পররাষ্ট্রনীতি নয়, বরং গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতার খোলস। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব অনুমোদনের সময় পাকিস্তান হ্যাঁ ভোট দিলেও স্পষ্ট করে জানায়, রেজুলেশনের বহু জায়গায় তারা সন্তুষ্ট নয়। গাজায় ভবিষ্যৎ প্রশাসন কিভাবে চলবে, বিউপি ও আইডিএফ এর কাঠামো কি হবে, জাতিসংঘের ভূমিকা কোথায়, এসব গুরুত্বপূর্ণ তথ্যই ছিল অনুপস্থিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানকে বিবেচনা করতে হচ্ছে এমন এক সিদ্ধান্ত যা দেশটির জন্য রাজনৈতিক থেকে আগুন নিয়ে খেলা ছাড়া কিছুই নয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে গেলে যে কোনো বাহিনীকে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করতে হবে। কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না পাকিস্তান। তাদের জাতীয় পাসপোর্টে লেখা রয়েছে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশ বৈধ। এ অবস্থায় গাজায় সেনা পাঠানো মানে পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় নামা। পাকিস্তানের ভেতরে এটি রাজনৈতিক ঝড় তুলবে, ধর্মীয় অনুভূতিতে ধাক্কা দেবে এবং ক্ষমতাসীন সরকারের জন্য তৈরি করবে ভয়াবহ ঝুঁকি। এমনটাই বলছেন দেশটির অবসরপ্রাপ্ত জেনারেলরা।
গেল কিছুদিন আগে ট্রাম্প প্রকাশ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে প্রিয় ফিল্ড মার্শাল বলে আখ্যা দিয়েছিলেন। আর সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, জর্ডানের রাজা আবদুল্লাহর সফর, মিশরের সঙ্গে ঘনিষ্ঠতায় ভূরাজনৈতিক ওজন বাড়ছে পাকিস্তানের। এই দেশগুলো গাজা ইস্যুতে গভীরভাবে আগ্রহী, ফলে পাকিস্তানের উপর চাপ স্বাভাবিকভাবেই বাড়ছে আইডিএফে অংশ নিতে। অপরদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংকট, ঋণচাপ, ডলার ঘাটতি সবই দেশটিকে মার্কিন উপসাগরীয় সুনজর পাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। গাজায় সেনা পাঠানো পাকিস্তানের আঞ্চলিক নিরাপত্তাকে কোথায় নিবে, এমন প্রশ্ন উঠে এসেছে দেশটির ভেতর। একই সময়ে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তানের কারণে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে দেশটির। উভয় সীমান্তেই সেনা মোতায়েন বাড়াতে হয়েছে তাদের। বিশ্লেষকদের মতে পাকিস্তান গাজায় হয়তো খুব বড় সেনাদল পাঠাবে না, কিন্তু সেটা যত কমই হোক, সেনা পাঠানো মানে আঞ্চলিক নিরাপত্তায় নতুন ফাঁক তৈরি করা। গাজার মাটিতে বহুজাতিক বাহিনীর দায়িত্ব, সীমাহীন পুলিশ প্রশিক্ষণ, অস্ত্রমুক্ত উপত্যকা, মানবিক কার্যক্রম, সীমান্ত সুরক্ষা, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ। এই ভূমিকা হামাসের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকিও তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ কিভাবে কাজ করবে, কোন দেশ কত সেনা দিবে, গাজার ভবিষ্যৎ প্রশাসন কি হবে, এসব বিষয়ে জাতিসংঘ প্রস্তাব এখনও অস্পষ্ট। চীন, রাশিয়া সহ কয়েকটি দেশ ভোটদান থেকে বিরত থাকার মূল কারণও ছিল এটি। পাকিস্তান সরকারও তাই প্রকাশ্যে এক ধরনের কূটনৈতিক ধোঁয়াশা ধরে রেখেছে। প্রধানমন্ত্রী শরীফ বলছেন, সিদ্ধান্ত নিলে আগে পার্লামেন্ট ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে পরামর্শ করতে হবে, যা স্পষ্ট ইঙ্গিত বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ট্রাম্পকে খুশি করা, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় সম্পর্ক মজবুত করা, আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান ভূমিকা নেওয়া সবই পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে। কিন্তু গাজায় সেনা পাঠানো মানে এক তীব্র নিরাপত্তা ঝুঁকি, রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা, নৈতিক দ্বিধা এবং ইসরায়েল সংক্রান্ত ইতিহাসে তৈরি হওয়া এক বড় চাপের মুখোমুখি হওয়া। এ সিদ্ধান্ত পাকিস্তানের জন্য লাভের চেয়ে বিপদের দরজা বেশি খুলতে পারে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। আরেকটি যুদ্ধ বিশ্বে এবার বন্ধ হতে যাচ্ছে, এমন আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানালেন শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে যাচ্ছে, আর শান্তি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই চুক্তি করতে গিয়ে রাশিয়ার কাছে ইউক্রেনকে ছেড়ে দিতে হতে পারে নিজেদের ভূমিও প্রশ্ন উঠেছে। এর মধ্য দিয়ে কি আদতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হার মানল আমেরিকা আর ইউরোপের জোট? এদিকে ইউক্রেনকে শুধু সময় বেঁধে দিয়েই হুমকি দেননি ট্রাম্প, কিয়েভের নেতাদের মাঝে ন্যূনতম কৃতজ্ঞতা নেই বলেও ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে রাশিয়ার পক্ষ নিয়ে তিনি দাবি করেছেন, তার পূর্বসূরি জো বাইডেন ঘুমিয়ে না থাকলে হয়তো ইউক্রেনে হামলা চালাতেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র দেয়ায় বাইডেনের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, বর্তমানে এই সহায়তার বিনিময়ে বিপুল অর্থ আয় করছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় এক্স হ্যান্ডেলে ট্রাম্প ছাড়াও প্রতিটি মার্কিন নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে আক্ষেপ থেকে সরে বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিয়েভের দাবিগুলো আমলে নিচ্ছে ওয়াশিংটন। এদিকে রবিবার জেনেভায় ইউক্রেনের সাথে মধ্যস্থতা আলোচনা শেষে দেশে ফিরে যাওয়ার আগে শিগগিরই শান্তি চুক্তির আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। মধ্যস্থতাকারী মার্কিন কূটনীতিকরা জানিয়েছেন, রাশিয়ার কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠানোর আগে চুক্তির শর্তগুলো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দূরত্ব কমানোর চেষ্টা চলছে। ইঞ্জিন বন্ধ থাকলেও চলে গাড়ি, রাস্তার উপর বোতল ছেড়ে দিলে বা পানি ঢেলে দিলে তা বেয়ে উপরের দিকে উঠে। শুনতে অদ্ভুত লাগলেও এমন ঘটনা ঘটছে মদিনার ওয়াদিয়ে জিন নামক স্থানে। স্থানীয়দের বিশ্বাস, এই অঞ্চলে বসবাস রয়েছে জিনের, আর তারাই মূলত এইসব অদ্ভুত ঘটনা ঘটিয়ে থাকে। হজ বা উমরা পালনকারী মুসল্লিরা একবার হলেও দেখতে যায় এই রহস্যময় উপত্যকাটি। সত্যি কি এখানে জিন থাকে? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পরও চলছে গাড়ি,
ছোট পাথর, বোতল বা পানি ঢেলে দিলে ঢালুর বিপরীতে উপর দিকে গড়িয়ে যাচ্ছে সেগুলো। অদ্ভুত এই দৃশ্য দেখা যায় সৌদি আরবের মদিনার ওয়াদিয়ে জিন নামক উপত্যকায়। হজ বা উমরা করতে আসা মুসল্লিরা একবার হলেও জায়গাটি দেখতে যান। বহু বছর ধরে মানুষের বিশ্বাস এখানে জিনদের উপস্থিতি রয়েছে, আর সে কারণে ঘটে এসব অদ্ভুত ঘটনা। আসলে কি জায়গাটি জিনেদের বাসস্থান, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? মদিনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই উপত্যকা বিশ্বের কাছে ওয়াদিয়ে জিন নামে পরিচিত হলেও জায়গাটির স্থানীয় নাম ওয়াদি আল বাইদা। আশপাশে পাহাড়, বালুময় জমি আর নীরব পরিবেশ সব মিলিয়ে জায়গাটিকে দেখলে সাধারণ মরু উপত্যকার মতোই মনে হয়। কিন্তু এই সাধারণ জায়গাটি হঠাৎ রহস্যময় হয়ে ওঠে যখন কেউ সেখানে গাড়ি থামায়। আরব নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ওয়াদিয়ে জিনে গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলেও, এমনকি নিউট্রালে রাখলেও তা নিজে নিজে চলতে থাকে উঁচু রাস্তার দিকে। শুধু গাড়ি নয়, বোতল, পাথর কিংবা পানি পর্যন্ত গড়িয়ে উপরে উঠতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও ও বর্ণনা অনেক পর্যটক ট্রিপ অ্যাডভাইজর এবং অ্যাটলাস অবস্কিউরার ভিজিটর রিভিউতে দিয়েছেন। এছাড়াও সামাজিক মাধ্যমেও পাওয়া যায় এমন ভিডিও। জায়গাটির এই অদ্ভুত আচরণই মানুষকে বিশ্বাস করিয়েছে এখানে নিশ্চয়ই অদৃশ্য কোনো শক্তি কাজ করছে। স্থানীয় আরবরা বিশ্বাস করেন শত শত বছর ধরে এই উপত্যকায় জিনেদের বসবাস। তারা মনে করেন জিনেরা কখনো কখনো মানুষের সামনে নিজেদের শক্তির প্রমাণ দেয়, আর গাড়ি নিজে নিজে চলার ঘটনাটি সেই শক্তিরই প্রকাশ। তাই অনেকেই এই জায়গায় গিয়ে বিভিন্ন জিকির করেন, দোয়া পড়েন। সাম্প্রতিক বছরগুলোতে জায়গাটি পর্যটনের একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। তবে প্রশ্ন আসে, সত্যি কি এই জায়গায় জিন থাকার কোনো প্রমাণ আছে? ইসলামে জিনের অস্তিত্ব নিয়ে নিশ্চিত প্রমাণ রয়েছে। পবিত্র কোরআনে সূরা জিন সহ বিভিন্ন স্থানে জিন জাতির কথা উল্লেখ আছে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে জিনেদের কথা পাওয়া যায়। কিন্তু কোনো সহিহ হাদিস, তাফসির কিংবা ইসলামিক গ্রন্থে ওয়াদিয়ে জিন নামক নির্দিষ্ট স্থানে জিন বসবাস করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। জায়গাটি নিয়ে অবশ্য বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হয়েছে। গবেষকরা স্থানটি পরিদর্শনের পর জানিয়েছেন এটি আসলে একটি গ্র্যাভিটি হিল বা অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ জায়গাটির চারপাশের ভূগঠন, পাহাড়ের ঢাল, রাস্তার বক্রতা এবং দৃষ্টিভ্রম সব মিলিয়ে এমনভাবে কাজ করে যে দেখলে মনে হয় রাস্তাটি উপর দিকে উঠেছে, কিন্তু আসলে সেটি নিচের দিকে নেমে গেছে, আর তাই গাড়ি, পানি বা অন্যান্য বস্তু নিজে নিজে গড়িয়ে চলতে থাকে। অ্যাটলাস অবস্কিউরার সংগ্রহ অনুযায়ী পৃথিবীতে এমন আরও বহু জায়গা রয়েছে, যেমন ভারতের লাদাখের ম্যাগনেটিক হিল বা দক্ষিণ কোরিয়ার মিস্ট্রি রোড, যেখানে একই অভিজ্ঞতা পাওয়া যায়। রাস্তা আসলে ঢালু হলেও দূরের পাহাড়ের অবস্থান ও দৃষ্টিকোণের কারণে মানুষ সেটাকে সমতল বা উঁচু মনে করে। বর্তমান সময়ে গবেষক এমনকি বহু মুসলিম আলেমও বিশ্বাস করেন গাড়ি চলার ঘটনাটি অলৌকিক না, বরং মানুষের চোখের ভুল দেখার কারণ। আর এই তত্ত্বকে সমর্থন করেছেন সৌদি আরবের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরাও। তবুও ওয়াদিয়ে জিনের রহস্য বা জনপ্রিয়তা এতটুকুও কমেনি, কেননা মানুষ শুধু বৈজ্ঞানিক বাস্তবতা নয়, অনুভব করতে চায় অজানা কিছুর উপস্থিতি, হোক সেটা বাস্তব বা কল্পনায়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ অন্তত ৫ জনকে হত্যা করেছে ইসরায়েল, আহত অন্তত ২৮ জন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত আছে গাজায়। ইসরায়েলের সাথে সমঝোতা আলোচনায় বসতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রাজি হওয়ার দুদিনের মাথায় এই হামলা হলো। রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলে এই হামলায় সশস্ত্র সংগঠনটির চিফ অব স্টাফ আলী তাবতাবেই নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে হিজবুল্লাহ। গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকরের পর হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা এটি। তাবতাবেইকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র $50 লাখ পুরস্কার ঘোষণা করেছিল উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিহত ব্যক্তির হাত ইসরায়েলি ও মার্কিনীদের রক্তে রঞ্জিত। অবিলম্বে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজার একাধিক অবস্থানে হামলা আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। বরাবরের মতোই গাজায় হামলার কারণ হিসেবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েলের সেনা সদর। গাজা নিয়ন্ত্রণকারী সরকারি দপ্তরে বিবৃতিতে জানানো হয়েছে, ধারণা
ধারাবাহিক হামলায় যুদ্ধবিরতির ৪৫ দিনে অন্তত ৩৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইউরোপের সবচেয়ে বড় জুয়া বাজারে পরিণত হয়েছে ইতালি। ২০২৪ সালে দেশটিতে বাজি ধরার পরিমাণ ১৫৭.৪ বিলিয়ন ইউরো ছুঁয়েছে। করোনার পর থেকে প্রতি বছর গড় বৃদ্ধির হার ১৫ ভাগের বেশি। দেশের অর্ধেকের কাছাকাছি প্রাপ্তবয়স্কদের জীবনে অন্তত একবার জুয়া খেলেছে। দক্ষিণ ইতালির দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোতে মাফিয়ার হস্তক্ষেপও দৃশ্যমান। রাষ্ট্র ও বেটিং কোম্পানিগুলো যতই দায়িত্বশীল খেলা প্রচারের দাবি করুক, বাড়ছে আসক্তি ও অবৈধ বেটিংয়ের ঝুঁকি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। রোদ ঝলমলে সৈকত, পাহাড় ঘেরা শহর, মাফিয়া আর রোমান্টিক ছবির দেশ হিসেবে পরিচিত ইতালি, কিন্তু পর্দার আড়ালে দেশটি পরিণত হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় জুয়ার বাজারে। অপরাধ জগৎ, টাকার ছড়াছড়ি আর জুয়ার আসক্তি গত ২ দশকে বেটিংয়ের নীরব নেশা গ্রাস করে ফেলেছে পুরো দেশকে। ২০২৪ সালে ইতালিয়ানরা জুয়ার পেছনে খরচ করেছে প্রায় ১৬০ বিলিয়ন ইউরো, অথচ ২০০৪ সালে এর পরিমাণ ছিল মাত্র ২৫ বিলিয়ন ইউরো। ব্রিটেন, জার্মানি, ফ্রান্সকে পেছনে ফেলে জুয়ার রাজধানীর তকমা এখন ইতালির দখলে। এর মধ্য দিয়ে স্থানীয় গেমিং কোম্পানিগুলো সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। কিন্তু কেন এত বাজি আসক্ত হয়ে পড়ছে ইতালি? আমার বাবা মা জীবনে ১ ইউরো জুয়ার পেছনে খরচ করেনি, বরং জুয়াকে নিয়ে তাদের এক ধরনের ভয় ছিল, কারণ তাদের বেশ কিছু বন্ধুবান্ধব জুয়া খেলতে গিয়ে ঘরবাড়ি হারিয়েছিল। ছোটবেলা থেকেই তারা আমাকে বলতেন, জুয়া খেলো না, জুয়া খেলো না। আমার মনে হয় তখনই জুয়া খেলার ইচ্ছেটা গোপনে নিজের মধ্যে ঢুকে গিয়েছিল। আমরা সীমান্ত অঞ্চলে থাকার কারণে আমাদের অবসর বেশি, তাই বন্ধুদের সাথে মাঝে মাঝে দিনের শেষে বা সন্ধ্যায় ক্যাসিনোতে যেতাম। পরে যখন ইতালিতে জুয়ার হল খুলল, তখন আমাদের আড্ডাগুলো হয়ে গেল জুয়া খেলা। ইতালির জুয়ার বাজার এখন আর শখের বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই। টাকার অঙ্কে বিশাল শিল্প খাত তৈরির মধ্য দিয়ে জুয়া হয়ে উঠেছে এক অনিয়ন্ত্রিত অর্থনৈতিক দানব। ইতালির জাতীয় গবেষণা পরিষদের তথ্য অনুসারে দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় ৪৩%, অর্থাৎ ২ কোটির বেশি মানুষ জীবনে অন্তত একবার হলেও জুয়া খেলেছেন। এর মধ্যে ১ কোটি লোক প্রতিদিন অন্তত ১ ঘন্টা করে সময় দেন জুয়ার পেছনে। সাধারণ ইতালিয়ানদের দাবি, রাষ্ট্র নিজেই যেন জনগণকে ঠেলে দিচ্ছে জুয়ার আড্ডায়। এই নিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এটা নিয়ে রাগ তো থেকেই গেছে, কারণ আমাদের মনে হয় ইতালির খোদ রাষ্ট্রই মানুষকে জুয়ার দিকে ঠেলে দিচ্ছে। সবখানে আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন, টিভিতেই চলছে, খেললেই সহজে জিতে যাবে। সরকার যেন ইচ্ছে করে এমন এক সমস্যা তৈরি করছে, যার সমাধান তারা নিজেরাই জানে না। ভুক্তভোগীদের অভিযোগ মানতে নারাজ ইতালি সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্যাসিনো ও অনলাইন গেমিং কোম্পানিগুলোর দাবি, দায়িত্বশীল জুয়ার কথাই প্রচার করছে তারা। সরকারি কর্মকর্তারা পাল্টা যুক্তি দিচ্ছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করলে মানুষ অবৈধ বেটিংয়ের দিকে ঝুঁকে পড়বে। কর্মসংস্থান ও মোটা রাজস্ব আয় আসছে বলে জুয়া খেলাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে দেশটির সরকার। একটি ব্যবসায়ী সংগঠনের তথ্য বলছে, জুয়া সবচেয়ে বেশি জনপ্রিয় দেশের দক্ষিণাঞ্চলে, যেখানে মাফিয়া নেটওয়ার্কের রয়েছে শক্ত অবস্থান। ফলে অপরাধ চক্রগুলোর মানি লন্ডারিংয়ের প্রধান মাধ্যম হয়ে উঠেছে বেটিং। এখন প্রশ্ন হলো, ইতালির এই নিয়ন্ত্রণহীন বাজির ঝড় কি কখনো থামবে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মানুষের নিজের শ্বাসই যখন একমাত্র শক্তি, তখন সমুদ্রের গভীরতা জয় করা শুধুই দক্ষতা নয়, সাহসেরও সীমাহীন পরীক্ষা। ইউক্রেনের ব্রিডাইভিং চ্যাম্পিয়ন কাতেরিনা সাদুস্কা আবারও ভেঙে দিলেন সব সীমা। কোনো ফিন নেই কোনো অতিরিক্ত সরঞ্জাম, শুধু একটানা শ্বাস ধরে নেমে গেলেন ৮৬ মিটার গভীরে, আর তাতেই তৈরি হলো নতুন বিশ্ব রেকর্ড। বিস্তারিত শাহরিয়ার আমান সানির আরেকটি ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের ফ্রিডাইভিং চ্যাম্পিয়ন কাতেরিনা সাদুস্কা আবারও ইতিহাস গড়লেন। কোনো ফিন বা অতিরিক্ত সরঞ্জাম ছাড়াই একটানা শ্বাস বন্ধ রেখে তিনি নেমেছেন ৮৬ মিটার গভীরে, যার ফলে ফ্রিডাইভিং এর অন্যতম কঠিন বিভাগ কনস্ট্যান্ট ওয়েট নো ফিন্সে নাম লিখিয়েছেন নতুন বিশ্ব রেকর্ডধারী হিসেবে। গত বছর একই স্থানে 2টি রেকর্ড করেছিলেন সাদুস্কা।
এবারের সাফল্য তার ক্যারিয়ারের ৮ম বিশ্ব রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত কাতেরিনা সাদুর্স্কা। গত বছর আমি এখানে 2টি রেকর্ড করেছিলাম, আরও একটি করলাম, মোট 8টি রেকর্ড হলো। এবার আমি নো ফিন্স ডিসিপ্লিনে রেকর্ডটি ভেঙেছি। কোনো অতিরিক্ত সরঞ্জাম ছাড়া শুধু শ্বাস ধরে আমি ৮৬ মিটার গভীরে ডুব দিয়েছি। এই ডিসিপ্লিনকে সবচেয়ে কঠিন মনে করা হয়, তাই ডাইভটা সহজ ছিল না, কিন্তু পুরোটা ছিল অসাধারণ। এটা সত্যিই মূল্যবান। বিশেষজ্ঞদের মতে সিএনএফ এমন একটি বিভাগ যেখানে প্রতিটি মিটারই একটি শারীরিক ও মানসিক যুদ্ধ। সাদুর্স্কার এই ডুব প্রমাণ করে তিনি শুধু ইউক্রেনের নন, বিশ্বের অন্যতম শক্তিশালী ফ্রি ডাইভার। কাতেরিনা সাদুর্স্কার এই রেকর্ড বিশ্ব ফ্রি ডাইভিং অঙ্গনে নতুন মানদণ্ড তৈরি করল এবং ভবিষ্যতে তিনি আরও কতটা উঁচুতে পৌঁছান তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।